শীতকালে কল্যাণের সাথে পারমিতার ধুমধাম করে বিয়ে হয়। তারা দুজনে একে অপরকে পছন্দ করে বিয়ে করে, আর তাদের দুজনের বাড়িও একদম পাশাপাশি ছিল। পারমিতার বাপের বাড়ি থেকে এক পা বাড়ালেই পাশের বাড়িতেই তার শ্বশুর বাড়ি। তাই পারমিতার মনে এখন ভীষণ আনন্দ, কারণ সে আগে থেকে শ্বশুরবাড়ির সদস্যদের ভালো করে চেনে এবং জানে। কিন্তু অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা হয়তো ভাবে পারমিতা খুবই সংস্কারী ঘরোয়া প্রকৃতির মেয়ে, কারণ এতদিন সে যখন কল্যাণের সাথে শ্বশুরবাড়িতে ঘোরাফেরা করতে আসে তখন সে নিজের মুখে একটা মুখোশ পরে থাকে, কিন্তু বিয়ের পর সব একেবারে পরিবর্তিত হয়ে যায়। পারমিতা, বেলা 1টা বেজে গেছে। তুমি আমাদের বাড়ির নতুন বৌমা, আর কতক্ষণ ঘুমাবে তুমি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে যাও, তোমাকে আজকে ভালো মন্দ রান্না করতে হবে। কেন মা? এই বাড়ির বড় বৌমাও তো ভালো রান্না করে। বিয়ের আগে যখন ঘুরতে এসেছি তখন কত সুন্দর বিভিন্ন রকমের আইটেম রান্নাবান্না করে আমাকে খাইয়েছে। তাই আজকে ওকেই রান্নাবান্না করতে বলুন, আমি একটু কম্বল চাপা দিয়ে ঘুমাবো। এই শীতের মধ্যে মোটেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় না। নতুন বৌমার মুখে এরকম কথা শুনে শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায়। এই কারণেই আমি বারবার আপনাকে বারণ করেছিলাম যে পাশের বাড়ির মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসতে হবে না, কারণ ও আগে থেকে আমাদেরকে চেনে আর জানি, তাই আমাদেরকে যা ইচ্ছা তাই বলে দিতে পারি। এখন নিন, ঠেলা সামলান। এই বলে বড় বৌমা সুমনা রান্নাঘরে যায় এবং শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সবার জন্য রান্নাবান্না করে। রান্নাবান্না হয়ে গেলে নতুন বৌমা ফ্রেশ হয়ে সবার সাথে খাওয়া দাওয়া করতে বসে, কিন্তু তখনই পারমিতার মা তাকে ফোন করে। কিরে, সকাল থেকে একবারও ফোন করলি না কেন? কি ব্যাপার, তোর ঘুম ভাঙলো? হ্যাঁ মা, ঘুম ভেঙেছে। আমার বড় যা অনেক ভালো ভালো রান্না করেছে, তো তাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছি। শীতকালে সব কিন্তু তোমার পছন্দের রান্না হয়েছে। তাহলে তো দারুণ ব্যাপার। আমি আর রান্না বান্না করছি না, আমাকে টিফিন বাক্স করে গরম গরম খাবার দিয়ে যা। আমার আর শীতের মধ্যে রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি খাওয়া দাওয়া করে নিয়ে তোমার জন্য খাবার প্যাকিং করে নিয়ে যাচ্ছি। পারমিতার এমন কথা শুনে চাঁদনী দেবী এবং তার পরিবারের লোকেরা খুব বিরক্ত হয়, কারণ যতই তারা পাশাপাশি থাকুক না কেন, সাত সকালবেলা শ্বশুর বাড়ি থেকে বৌমা পাশের বাড়ির বাপের বাড়িতে খাবার দিতে যাবে, বিষয়টা মোটেই চাঁদনী দেবী পছন্দ করতে পারে না। আমাদের বাড়িতে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমার মাকে ফোন করে বলার কি দরকার? যতই পাশের বাড়িতে তোমার বাপের বাড়ি হোক না কেন, সব সময় সব খবর দেওয়ার কোনো দরকার নেই। ও বাবা, সে আবার কি? এই তো বিয়ের আগে আমার মা আপনার গলায় গলায় বন্ধু ছিল, তখন প্রত্যেক দিন আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়িতে বাটি চালাচালি হতো, তখন তো আপনার এসব কথা মনে ছিল না। এখন যে বিয়ে হয়ে গেছে তখনই উল্টো গান গাইতে শুরু করেছেন। মায়ের সাথে কেমন করে কথা বলছো পারমিতা? যতই তুমি আমাদেরকে আগে থেকে চেনো না কেন, বড়দের সাথে এরকম কথা বলতে নেই। হ্যাঁ ঠিক আছে, এখন আমাকে শাসন করতে হবে না। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে যা খাবার বেঁচে থাকবে আমাকে প্যাকিং করে দেবে, আমি মাকে গিয়ে দিয়ে আসবো। এভাবে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে গরম গরম ধোয়া ওঠা খাবার পারমিতা প্যাকিং করে মায়ের বাড়িতে নিয়ে চলে যায়। শোন, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু বেশি কাজ দেখাতে যাবি না। তোর এমনিতেই শীতকাল আসলে বেশি ঠান্ডা লাগে, তুই খুবই শীত কাতুরে, তাই তোর বড় যাকে দিয়ে সব কাজ করিয়ে নিবি। মাঝে মাঝে আমার কাছে চলে আসবি, আমি চাঁদনীকে ভালো করে চিনি, ও কিছুই বলতে পারবে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। এই কারণেই তো পাশের বাড়িতে বউ হয়ে গেছি, যাতে আমি আরাম করে মহারানী হয়ে থাকতে পারি। এভাবে মা এবং মেয়ে দুজনে মিলে ঘন্টার পর ঘন্টা ধরে গল্প করে এবং হাসাহাসি করে। অন্যদিকে চাঁদনী দেবী এবং তার বড় বৌমা দুজনে মিলে বাড়ির কাজকর্ম করে। নতুন বৌমার ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সবার জামা কাপড় ধোয়া, ছাদে সবজির বাগান তৈরি করা, রান্না বান্না করা ইত্যাদি। কিন্তু পারমিতা শীতের মধ্যে বেশিরভাগ সময় বাপের বাড়িতেই পড়ে থাকে। এই ব্যাপারে তাকে কিছু বলা হলে সে সঙ্গে সঙ্গে সবার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। আমার মা একা মহিলা, মাকেও তো আমাকে দেখতে হবে। এই শীতের মধ্যে আমি বাপের বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম করে মাকে হেল্প করি,
কিন্তু এই বাড়িতে তো আপনারা আছেন কাজ করার জন্য, সুতরাং আমি না থাকলেও কোনো অসুবিধা নেই। এভাবেই পারমিতা কারোর কথা শুনতে চায় না। একদিন বিমলা দেবী কড়াইশুটির কচুরি এবং আলুর দম রান্না করে, আর সে যখন তার মেয়েকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার কথা বলে, তখন পারমিতা মনে মনে ভাবে, এখনই যদি শাশুড়ি মাকে বলি আমি বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব, তাহলে আমার শাশুড়ি মা আর বড় যা একেবারে খ্যাক খ্যাক করে উঠবে। এখন কি করা যায় বুঝতে পারছি না। ঠিক তখনই পারমিতার মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের বাথরুমে গিয়ে গিজারের তার কেটে দেয়। আর সে খুব ভালো করেই জানে সেই বাড়িতে তার বাথরুম ছাড়া অন্য কোনো বাথরুমে গিজার বসানো নেই। উফ, খুব ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে হঠাৎ করে গিজারটাও খারাপ হয়ে গেল। এভাবে ঠান্ডা জলে স্নান করা যায় নাকি? মা, আমি বাপের বাড়িতে চললাম স্নান করতে। স্নান করা হয়ে গেলে চলে আসবো। স্নান করার জন্য বাপের বাড়ি যাবে কেন? আমি এখনই গ্যাস ওভেনে জল চাপিয়ে গরম করে দিচ্ছি, তারপর তুমি সেই গরম জল দিয়ে স্নান করে নাও। স্নান করার জন্য এখন পাশের বাড়িতে যেতে হবে না। কেন মা, বেকার বেকার গ্যাস নষ্ট করবেন কেন? আর ওরকম এক বালতি গরম জলে আমি স্নান করতে পারবো না। আমি ভালো করে সাবান মাখবো, শ্যাম্পু করব। আমার দামি দামি সাবান শ্যাম্পু সব বাপের বাড়িতেই তো রাখা আছে, তাই আমি বাপের বাড়িতে গিয়ে স্নান করে নিচ্ছি। আর ওটা পাশের বাড়ি নয়, আমার বাপের বাড়ি। পারমিতা এই কথা বলে তার তোয়ালি, গামছা, যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে চলে যায়। যা দেখে তার শাশুড়িমা এবং বড় যা খুবই রেগে যায়। পারমিতা বাপের বাড়িতে গিয়ে ভালো করে স্নান করার পর মায়ের সাথে বসে কড়াইশুটির কচুরি এবং আলুর দম খায়। কিন্তু বিমলা দেবী একটাও কচুরি কিংবা আলুর দম তার শ্বশুর বাড়িতে পার্সেল করতে চায় না। এমন সময় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদনী দেবী এবং তার বড় বৌমা সমস্ত দৃশ্য দেখতে পায়। ওই দেখুন মা, আপনার ছোট বৌমার কীর্তি দেখুন। গিজার খারাপ হয়ে গেছে বলে বাপের বাড়িতে স্নান করতে চলে গেল। এখন বাপের বাড়িতে বসে ভালো ভালো খাবার খাচ্ছে, কিন্তু আমাদের জন্য একবারও কোনো খাবার পাঠাচ্ছে না। তাই তো দেখছি, ছোট বৌমাটা খুব বাড়াবাড়ি শুরু করেছে। আসলে পাশের বাড়ির মেয়ে তো, ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু ওর যে এরকম স্বভাব আমি জানতাম না। আগের বছর শীতকালে আমাকে কত দামি দামি সোয়েটার গিফট করলো, ভালো ভালো রান্না করে খাওয়ালো, শপিং করতে নিয়ে গেল। তাই আমি ভাবলাম ও যদি আমার বাড়ির বউ হয়ে আসে আমরা খুব ভালো থাকবো, কিন্তু ওগুলো যে নাটক ছিল আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমার জন্য তো কম কিছু করেনি। দামি দামি ক্রিম কিনে দেওয়া, শ্যাম্পু কিনে দেওয়া, তেল কিনে দেওয়া। এখনো সব অতীত। 5 তলা মল পুরোটাই বাপের বাড়ি। এইসব কথা বলতে বলতেই পারমিতা শ্বশুর বাড়িতে ফিরে আসে। সেদিনকে আমাদের বাড়ি থেকে তুমি গরম ধোয়া ওঠা খাবার বাপের বাড়িতে পার্সেল করে দিলে, কিন্তু এখন যখন তুমি তোমার মায়ের সাথে বসে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম গিললে, তখন আমাদের কথা তোমার মনে ছিল না বলো? আমার মা একা হাতে কষ্ট করে কয়েকটা কচুরি ভেজেছিল, সেটার মধ্যেও তোমরা ভাগ বসাবে? এই ঠান্ডার মধ্যে বয়স্ক মানুষ তোমাদের জন্য রান্না বান্না করে পার্সেল করে পাঠাবে, আর তোমাদের খেতে লজ্জা করবে না? সত্যি তুমি পারো বটে। সবসময় শ্বশুর বাড়িতে এত ভালো ভালো খাবার খাচ্ছ, তবুও তোমার আমার বাপের বাড়ির দিকে নজর বলো? পারমিতা এই কথা বলে সুমনাকে লজ্জায় ফেলে দেয়। দেখতে দেখতে এভাবে কিছুদিন পেরিয়ে যায়। একদিন বাড়ির 2 ছেলে সবার জন্য নতুন নতুন কম্বল, সোয়েটার, শাল ইত্যাদি কিনে নিয়ে আসে, কিন্তু সেখানেও পারমিতা তার মায়ের হয়ে ভাগ বসাতে শুরু করে। এমনকি পারমিতা তার মাকে ফোন করে সেখানে ডেকে নেয়। বাবা, কি সুন্দর সুন্দর সোয়েটার! সত্যি চাঁদনি, তোর ভাগ্যটা কত ভালো। 2টো ছেলের জন্ম দিয়েছিস, তোকে কত কিছু কিনে দেয়, আর আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দিলাম। আমার মেয়েটা তো আমাকে কিছুই দিতে পারে না। কে বলেছে মা আমি তোমাকে কিছু দিতে পারি না? এর মধ্যেই তোমার কম্বল, সোয়েটার, শাল সবকিছুই আছে। আমি জানি তুমি গোলাপি রং খুব পছন্দ করো, তাই এই গোলাপি কম্বল, সোয়েটার, শাল সবকিছুই তুমি নিতে পারো। আমি তোমার জামাইকে বলছি এখনই বাড়িতে দিয়ে আসবে। সে কি, এই গোলাপি কালারের সোয়েটার আর কম্বল আমার পছন্দ হয়েছে, এখন এটা তোমার মা নিয়ে চলে যাবে? আমি নিয়ে যাব তাতে কি হয়েছে? আমার ব্যবহার করা মানেই তো তোর ব্যবহার করা। জামাই বাবা জীবন,
আমার কম্বল আর সোয়েটারগুলো আমার বাড়িতে দিয়ে এসো। আর হ্যাঁ, আজকে কিন্তু সারাদিন আমি এখানেই থাকবো। আমার ঘরের হিটারগুলো খারাপ হয়ে গেছে, আর আজকে তো খুব ঠান্ডাও পড়েছে। বিমলা দেবীর এরকম ব্যবহারে পারমিতার শ্বশুরবাড়ির লোকজন খুবই রেগে যায়, কিন্তু তারা কিছুই বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বিমলা দেবী যখন মেয়ের শ্বশুরবাড়িতে আসে তখন মা, আমি দেখলাম এই শীতকালে আপনি প্রত্যেকদিন আমাদের বাড়িতে এসে থাকেন, আর আপনি যদি না আসেন আপনার মেয়ে আপনাদের বাড়িতে চলে যায়। তাই আমি এই সমস্যার একটা সমাধান বার করে ফেলেছি, যাতে আপনাদের মা মেয়েকে কখনো আলাদা থাকতে না হয়। তুমি আবার কি সমাধান বার করলে বাবা? আসলে আপনি তো জানেন আমার কোম্পানি সবসময় ফাঁকা জায়গা খুঁজে বেড়াই বড় বড় পিকনিক স্পট বানানোর জন্য। আর আপনাদের বাড়ির জায়গাটা তো অনেকটাই বড়, বাড়ির পাশে বাগানও আছে। আমি ঠিক করেছি আপনার বাড়ির জায়গাটা আমি আমার কোম্পানিকে দিয়ে দেবো, আর ওখানে শীতকালের জন্য একটা পিকনিক স্পট বানানো হবে। আর তারপর আপনি না হয় আমাদের সাথে থেকে যাবেন। কি বলেন, বুদ্ধিটা খারাপ নয় তো? কল্যাণ এরকম জমি নিয়ে নেওয়ার কথা বললে বিমলা দেবী খুবই ভয় পেয়ে যায়। না মানে পারমিতা, তোর বর বলছেটা কি? বিয়ের সময় আমি তোকে কোনো যৌতুক দেইনি ঠিক কথা, তাই বলে তোর শ্বশুরবাড়ির লোকেরা আমার কাছ থেকে জায়গা জমি চেয়ে নেবে, আর সেখানে আবার পিকনিক স্পট বানাবে? এসব কি হচ্ছেটা কি? আমি কিন্তু এগুলো মেনে নিতে পারবো না। যখন যা ইচ্ছা তাই বললেই হলো নাকি? আপনি আপনার মেয়ের জন্য এইটুকু করতে পারবেন না? শুধুমাত্র জায়গা জমি লিখে দিতে এতটা সমস্যা? আপনি একবার ভেবে দেখুন, আপনি তো সারা জীবন আমাদের বাড়িতে এসে থাকতে পারবেন, আর এই বাড়ি ওই বাড়ি আপনাদেরকে করতেই হবে না। আপনারা সারা জীবন আমাদের বাড়িতেই থেকে যেতে পারবেন, আর আমাদের যদি কখনো ইচ্ছা হয় আমরা পাশে গিয়ে পিকনিকও করে আসবো, কোনো সমস্যা নেই। না না, কোনো দরকার নেই। আমার মা নিজের বাড়িতেই থাক, কোনো পিকনিক স্পট বানাতে হবে না। আর মা, তুমি যখন তখন মুখ উঠিয়ে এখানে চলে আসবে না। আমিও আর তোমার বাড়িতে বেশি যাব না, কারণ সত্যিই তো এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার শ্বশুর বাড়িতেই বেশি সময় কাটানো দরকার। তুমি এখন আসতে পারো। পারমিতা এই কথা বললে তখনই বিমলা দেবী সেখান থেকে কেটে পড়ে। জায়গা জমি হারানোর ভয়ে বিমলা দেবী মেয়ের শ্বশুর বাড়িতে যেতে চায় না। পারমিতাও ঘন ঘন বাপের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। দেখতে দেখতে সময়ের সাথে সাথে পারমিতা তার বড় জায়ের সাহায্যে বাড়ির সব কাজকর্মও শিখে নেয়। তাই দুই বৌমা শীতকালে এখন মিলেমিশে শান্তিতে সংসার করতে থাকে। কেয়া তার মা মধুমিতা দেবীর সঙ্গে বাস করে। কেয়া এখন কলেজে পড়ে। কেয়া দেখতে খুবই সুন্দর ছিল। সে একজন অনেক বড় বিটিএস ফ্যান ছিল। বিটিএস সং, ভিডিও, ফান ভিডিও সে সব সময় দেখত। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কেয়া কানে হেডফোন লাগিয়ে বিটিএস এর গান শুনতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে তার মা তাকে ডাকতে আসে। কিরে, সকাল সকাল গান শুনতে বসে পড়লি যে? ওঠ ওঠ, কলেজে যাবি তো? তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, খেয়ে নিবি চল। I am a girl in the Bangtan world. My life fantastic, full of lightstick. You can bash me girl, but you can't bash our boys. Cause I will punch you or I will kill you. কেয়া তার মায়ের কথা শুনতে না পেয়ে সে এক মনে গান করতেই থাকে, আর তার মা তাকে বারে বারে ডাকতেই থাকে। কানে হেডফোন ঢুকিয়ে রেখেছে, এই মেয়েটা শুনবে কি করে? আরে এই বিটিএস আর্মি, শুনতে পাচ্ছিস? মধুমিতা দেবী বিরক্ত হয়ে কেয়ার মাথায় একটা চাটি মারে। কেয়া সঙ্গে সঙ্গে তার কান থেকে হেডফোন খুলে দেয়। অমনি, কি এটা? এত জোরে মাথায় মারলে কেন? কি অমনি? হ্যাঁ, কি অমনি? অমনি অমনি করা বন্ধ কর। কখন থেকে বলছি ব্রেকফাস্ট করবি চল, তুই তো হেডফোন লাগিয়ে কানে দরজা বন্ধ করে রেখেছিস। শুনতে না পেলে মারবো না তো কি করব? উফ অমনি, সকাল সকাল আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে। কত সুন্দর গান শুনছিলাম। ঠিক আছে অমনি, আমি রেডি হয়ে নিচে যাচ্ছি। কেয়া কলেজে যাওয়ার জন্য স্নান করতে চলে যায়। স্নান করে এসে সে একটি বেগুনি রঙের ড্রেস পরে। যেহেতু কেয়া একজন বিটিএস আর্মি গার্ল ছিল, তাই স্বাভাবিকভাবেই তার ফেভারিট কালার ছিল বেগুনি। সে তার রুমের দেওয়ালগুলোতেও বেগুনি রং করে রেখেছিল। শুধু তাই নয়, তার ঘরের সব জায়গায় বিটিএস গ্রুপের ফটো লাগানো ছিল। কেয়া কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে আসে। কি হলো, তুই বেরিয়ে যাচ্ছিস যে? ব্রেকফাস্ট কে করবে? না অমনি, দেরি হয়ে গেছে, তাই কিছু খাবো না। আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নেব। ও, খাবি না তো? আগে বলবি তো। ঠিক আছে ছাড়, আমি একাই খেয়ে নিচ্ছি। বিটিএস এর ফেভারিট খাবার ক্লাসিক রামেন নুডলস।
কি তুমি রামেন তৈরি করেছো? আগে বলবে তো। বিটিএস এর ফেভারিট খাবার আমি খাবো না তা আবার হয়? দাও দাও তাড়াতাড়ি দাও। এই বলে কেয়া খাবার খেতে শুরু করে। খাওয়া শেষ হলে কেয়ার মা তার হাতে একটা গিফট বক্স দেয়। এতে কি আছে মা? সকাল সকাল তুমি আমাকে কি গিফট করছো? আগে খুলে দেখ, তারপর তো বুঝবি যে এতে কি আছে। ও মাই গড অমনি, তুমি আমার জন্য বিটিএস এর নিউ অ্যালবাম কিনে এনেছো? ও মাই গড অমনি, আই পার্পল ইউ। হ্যাঁ, আমার একমাত্র মেয়ের কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা আমি ভালো করেই জানি। কিন্তু কেয়া, আমি তোকে একটা কথা বলতে চাই। বিটিএস এর ফান ভিডিও, বিটিএস এর গান, বিটিএস এর লুকের পিছনে না দৌড়ে তাদেরকে আইডিয়াল মনে করে তাদেরকে অনুসরণ করে চল। বিটিএস ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে কিন্তু সাফল্য অর্জন করেছে। তোকে কিন্তু বিটিএস এর মতো জীবনে অনেক স্ট্রাগল করতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আর আমি সত্যি সত্যি বিটিএস কে আমার আইডিয়াল মনে করি। আমি ওদের মতোই পথ অনুসরণ করে চলি। আর তুমি জানো মা, আমাদের কলেজে অন্য দেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য একটা স্কলারশিপের পরীক্ষা হয়। আমি ওই পরীক্ষাটা দেব। আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমি অনেকগুলো দেশের মধ্যে সাউথ কোরিয়াকে সিলেক্ট করব। আর আমি বিটিএস এর সঙ্গে দেখা করব। ঠিক আছে ঠিক আছে, এবার সাবধানে কলেজে যা। কেয়া কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে গান করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। I am amigo in the Bantan world, life fantastic। তখন তার পেছন পেছন তার বেস্ট ফ্রেন্ড সুজয় এসে বলে, ওই আর্মি গার্ল, এখানে কোনো ইন্ডিয়ান আইডল না কোরিয়ান আইডলের অডিশন হচ্ছে না যে তুই গান করতে করতে যাচ্ছিস। ডাকছো, আই মিন শাট আপ। আমি তো কলেজেই যাচ্ছিলাম। যাক, তোর সাথে আগেই দেখা হয়ে গেল। আচ্ছা বলতো, মানুষের শরীর থেকে একটা কিডনি বের করে নিলে মানুষ কি বেঁচে থাকতে পারে? হ্যাঁ পারবে, কেন পারবে না, কিন্তু কেন বলতো? বাহ, ভালোই হলো। তাহলে আমি তোর একটা কিডনি বিক্রি করে দেব। আর আমি সাউথ কোরিয়াতে যাব বিটিএস এর সঙ্গে দেখা করতে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, এতটুকু হেল্প তো তোকে করতেই হবে। শয়তান, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তো লজ্জা করে না? আমি তো ইয়ার্কি করছিলাম। কিন্তু সুজয়, একটা কথা বল, আমি এত গরিব কেন রে? উপরবেলা আমাকে কেন এত এত টাকা দেয়নি? আমার সাউথ কোরিয়াতে যাওয়ার যে খুব ইচ্ছা। উপরবেলা তোর মনের ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে। স্কলারশিপের পরীক্ষাটা ভালো করে দে, আর আমি জানি তুই নিশ্চয়ই পারবি। আচ্ছা, অনেক জ্ঞান দিয়েছিস, চল এবার কলেজে যাই। এই বলে কেয়া সুজয়ের সঙ্গে কলেজে চলে যায়। কেয়া বিটিএস এর অনেক বড় ফ্যান ছিল, এটা তাদের কলেজের সবাই জানতো। অনেকেই তাকে নিয়ে মজা করত। এমনই একদিন কেয়াকে কলেজে দেখে তার বন্ধুরা বলে, দেখো বন্ধুরা, বিটিএস এর ফ্যান আর্মিকাল চলে এসেছে। কেয়া, তুই শুনেছিস কিছু? তোর বিটিএস গ্রুপ আলাদা হয়ে যাচ্ছে, গ্রুপ থেকে লিভ করছে। তোদের মতো গাধার মাথায় এত গোবর ভরা থাকলে এরকম মনে করাটাই স্বাভাবিক। গোবর পরিষ্কার করতে হবে তোদেরকে বিটিএস কে বোঝার জন্য। কোরিয়ান ভাষা যখন বুঝতে পারিস না তখন ইংলিশ সাবটাইটেল গুলো তো পড়তে পারিস। ওরা গ্রুপ ছাড়েনি, কিছু সময়ের জন্য ওরা ওদের সোলো ক্যারিয়ারের উপর ফোকাস করেছিল। এটা তোদের মতো মাথা মোটা বিটিএস হেটারদের মাথায় ঢুকবে না। হ্যাঁ, ওদের গানের মানে যেমন কেউ বুঝতে পারে না, তেমনি আমি ওদের কথাও কিছু বুঝতে পারি না বাবা। আর এমনিও তোর মতো আমি ছেলেদের লুকের পেছনে পাগল নই। ডাকছো, তোর মতো বাহ্যিমুখী মেয়েরাও তো বয়ফ্রেন্ড পটানোর আগে ছেলেদের লুক দেখে। কিন্তু বিটিএস এর লুক গড গিফটেড হলেও ট্যালেন্ট কিন্তু ওরা নিজেদের দমে অর্জন করেছে। 15-16 বছর থেকে ওরা কষ্ট করে স্ট্রাগল করেছে নিজেদের আলাদা একটা পরিচয় তৈরি করার জন্য। তখন তো তুই হয়তো তোর মায়ের কাছ থেকে লজেন্স খাওয়ার জন্য বায়না করতিস। আরে বাবা ঠিক আছে, তুই তো দেখছি রেগে যাচ্ছিস। আমি একটু ইয়ার্কি করছিলাম তো। বিটিএস আমার কাছে শুধু গ্রুপ নয়, বিটিএস আমার কাছে ইমোশন। তাই নেক্সট টাইম থেকে কিছু বলার আগে ভেবে বলবি, কারণ তোর চিন্তা ভাবনা থেকেও বিটিএস এর ফ্যানডাম অনেক বড়। এই বলে কেয়া সেখান থেকে চলে যায়। কেয়া লাইব্রেরিতে গিয়ে পড়া শুরু করে। তখন সেখানে মন্টু নামে একটি ছেলে আসে। মন্টু কেয়াদের কলেজেই পড়তো, আর মন্টু সবসময় কেয়ার পেছনে লাগতো, কারণ সে কেয়াকে পছন্দ করত। এই কেয়া, তুই কলেজে এসেছিস তাহলে? অনেকদিন পর দেখলাম। আমি তো মনে করেছিলাম ওই একই রকম দেখতে মেয়ে টাইপ ছেলেগুলোর পেছনে পেছনে তুই হয়তো কোরিয়া পৌঁছে গেছিস। ওদের চেয়ে আমাদের দেশের ছেলেরা অনেক ভালো, বুঝলি? ওদের চেয়ে লক্ষ গুণ বেশি হ্যান্ডসাম। তুই একবার আমার দিকেও দেখতে পারিস তো।
এটা শুনে কেয়া খুবই রেগে যায়। তুই নিজেকে কি মনে করিস রে ছুঁচো একটা? ছুঁচো মুখো, তোকে তো আমি কেন কোনো মেয়ে কোনোদিনও পছন্দ করবে না। আর আমি বিটিএস এর পেছন পেছন কোরিয়ায় যাই বা জাহান্নামে যাই, তোর তাতে কি? বিটিএস আমাকে নিজেকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছে, তোর মতো আমি নয়, বুঝেছিস? আরে বাবা, এমন স্বপ্ন দেখ না যেটা পূরণ করতে পারবি। তুই কি ভাবছিস বিটিএস গ্রুপ এসে তোকে প্রপোজ করবে নাকি? তোকে বিয়ে করে নিয়ে যাবে? এটা শুনে কেয়া খুবই রেগে যায়। সে মন্টুর গালে একটা চড় মারতে যাবে, তখনই সেখানে সুজয় চলে আসে। আরে আরে আর্মি গার্ল, শান্ত হ এবার। আর মন্টু, তোর কি কোনো কাজ নেই নাকি? সব সময় এর পেছনে পড়ে থাকিস। যা ভাই যা, নিজের কাজ কর। সুজয়ের কথা শুনে মন্টু সেখান থেকে চলে যায়। এভাবেই কেয়া বিটিএস হেটার্সদের সঙ্গে সবসময় ঝগড়া করত। যারা বিটিএস কে পছন্দ করত না, সে তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখত না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কেয়া কলেজ থেকে এসে দেখে যে তার বাড়িতে কয়েকজন বসে তার মায়ের সঙ্গে কথা বলছে। মধুমিতা দেবী কেয়াকে সাইডে ডেকে নিয়ে এসে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, এরা তোকে দেখতে এসেছে। ছেলেটা খুব ভালো, অনেক ভালো পরিবার, তাই আমি না করতে পারিনি এদের। এটা শুনে কেয়া খুব রেগে যায়। মা, ওদের বাড়িতে ডাকার আগে তুমি একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? না, কারণ আমি জানতাম যে তুই আগে থেকেই না করে দিবি, তাই আমি তোকে কিছু বলিনি। তাড়াতাড়ি রেডি হয়ে আয় এবার। না মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি স্কলারশিপের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে যাব, আর আমার বিটিএস গ্রুপের সঙ্গে দেখা করব। তারপরে আমি বিয়ের কথা ভাববো। আমি তোকে এগুলো করতে বারণ করলাম কখন? তুই ছেলেটার সঙ্গে আগে কথা বলে দেখ, তারপর তো অন্য কিছু বলবি। অনিচ্ছা সত্ত্বেও কেয়া রেডি হয়ে ছেলেপক্ষ সামনে যায়। মোহিত, অর্থাৎ যেই ছেলেটা কেয়াকে দেখতে এসেছিল, সে কেয়াকে দেখে খুবই পছন্দ করে। কেয়া এবং মোহিতকে আলাদাভাবে কথা বলার জন্য তাদেরকে আলাদা ঘরে পাঠানো হয়। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? কাউকে পছন্দ করো, এমন কেউ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আমি একজনকে নয়, 7 জনকে পছন্দ করি। আমি 7 জনকে ভালোবাসি, আর আমি 7 জনকেই বিয়ে করতে চাই। বিয়ে না হলেও আমি আগে থেকেই ওই 7 জনকেই আমার স্বামী বলে মনে করি। এই কথাগুলো শুনে মোহিত খুবই অবাক হয়। এ বাবা, এ কি ফালতু মেয়ে রে বাবা! একজনকে নয়, 7 জনকে ভালোবাসে? না বাবা না, এই মেয়েকে কিছুতেই বিয়ে করা যাবে না। মোহিত এবং তার পরিবার কেয়াকে পছন্দ হয়নি এমন বলে সেখান থেকে চলে যায়। কেয়া খুবই খুশি হয়। মা, আমার জন্য ছেলে দেখা বন্ধ করো, কারণ আমি সুজয়কে পছন্দ করি। আমার স্বপ্ন পূরণের পর আমি ওকেই বিয়ে করতে চাই। কেয়ার এই সিদ্ধান্তে তার মাও খুব খুশি হয়। দেখতে দেখতে কেয়ার স্কলারশিপের পরীক্ষা চলে আসে। সে খুব মন দিয়ে পরীক্ষা দেয়। তার পরীক্ষাও খুবই ভালো হয়েছিল। সুজয়, আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। চল তাড়াতাড়ি এবার আমাকে ট্রিট দে। বাহ, তোর পরীক্ষা ভালো হয়েছে আর আমাকে ট্রিট দিতে হবে? ঠিক আছে চল, তোকে একটা কোরিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। ওহো, তুই কোন রেস্টুরেন্টের কথা বলেছিস আমি বুঝতে পেরেছি। যেখানে আগের বছর সমস্ত আর্মি গার্ল আর আর্মি বয়েজ মিলে বিটিএস লিডার কিম নামজুনের বার্থডে সেলিব্রেট করেছিলাম, তাই তো? আর তুইও তো আমার সঙ্গেই ছিলিস। উফ, হেব্বি মজা হয়েছিল সেদিন। কিম নামজুং, কিম তাইয়ং, মিন ইয়োগি, জাং হসাক, পাক জিমিন, কিম সকজিন, জেন জাংকুক, বিটিএস। আরে আরে, হয়েছে, চল এবার পাগলি। সুজয় ও কেয়া একসঙ্গে কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। কয়েক সপ্তাহের মধ্যেই কেয়ার স্কলারশিপের রেজাল্ট আউট হয়। কেয়া ওই পরীক্ষায় প্রথম হয়েছিল, যেখানে কেয়া সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ পায়। কেয়া কোরিয়া চলে যাবে জেনে সুজয় যেমন খুশি ছিল, তেমনি তার মনও খুব খারাপ ছিল, কারণ সুজয়ও কেয়াকে মনে মনে খুবই পছন্দ করত। কেয়াকে তার মা ও সুজয় দুজনেই এয়ারপোর্টে ছাড়তে চায়। সুজয়, তোর মা বিটিএস পছন্দ করে? হ্যাঁ, তাও আবার তোর কারণেই। আমার মাও তো একজন বিটিএস ওম্যান হয়ে গেছে। বাহ, তাহলে আমার শাশুড়ি মায়ের সঙ্গে ভালো জমবে। তাহলে 2 বছর শাশুড়ি মাকে অপেক্ষা করতে বলিস। এটা শুনে সুজয় খুবই খুশি হয়। কেয়া ইনডিরেক্টলি যাওয়ার সময় সুজয়কে তার মনের কথা জানিয়ে দিয়ে যায়। কেয়া কোরিয়া যাওয়ার ফ্লাইট ধরে নেয়। এদিকে সুজয় কেয়ার দেশে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে।